ক্লাস 12 ফোর্থ সেমিস্টার শিক্ষার্থী বন্ধুদের জন্য আরও একটি নতুন গুরুত্বপূর্ণ সাজেশান নিয়ে হাজির হয়েছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইতিমধ্যে তোমরা জেনে গেছো যে পরীক্ষার আর মাত্র কয়েকটা দিন বাকি আছে। এই মুহূর্তে সময় নষ্ট করা মানে নিজের সমস্যা বাড়ানো। এবং যেসব শিক্ষার্থী বন্ধুদের আগের সেমিস্টারে যাদের নম্বর একটু কম এসেছে, তারা চেষ্টা করো এই ফোর্থ সেমিস্টারে ঘাটতিটা পূরণ করতে। আর যাদের আগের সেমিস্টারে ভালো নম্বর আছে, তারা চেষ্টা করবে সেই নম্বরটা বজায় রাখতে। এই দুই পরিস্থিতি যে সমস্ত ছাত্রছাত্রী বন্ধুরা আছে, তারা যাতে নিশ্চিত এবং খুব ভালো একটা রেজাল্ট করতে পারে, সেজন্য দর্শন বিষয়ে একটা গুরুত্বপূর্ণ এবং স্ট্রং সাজেশান করা হয়েছে। মাত্র দুটো প্রশ্ন পড়ে একটি কমন পাবে। একেবারে তোমরা ঠিক শুনছো, 2টি 6 নম্বরের প্রশ্ন যদি পড়ো তবে একটি অবশ্যই তোমরা কমন পাবে। ক্লাস 12-এর ফোর্থ সেমিস্টার ফিলোজফি সাজেশান অর্থাৎ দর্শন বিষয়ে তোমরা যদি 6 নম্বরের 2টো প্রশ্ন পড়ো তাহলে একটা অবশ্যই তোমরা কমন পাবেই। এটা অন্যান্য সাবজেক্টে এইভাবে কমন সহজে দেওয়া যায় না। তাই বলবো, এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি দেখার জন্য ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকবে। আর সময় নষ্ট না করে দ্রুততার সাথে দেখে নাও তোমাদের দর্শনের সাজেশানগুলি। তোমাদের দর্শন বিষয়ের প্রথম অধ্যায় হচ্ছে সত্যাপেক্ষ, ট্রুথ ফাংশন। এখান থেকে তোমরা 2 নম্বরে প্রশ্ন পড়বে। তো কোন কোন অধ্যায় থেকে 6 নম্বর পড়বে, কোন অধ্যায় থেকে 2 নম্বর প্রশ্ন পড়বে, সেগুলো ভালো করে দেখে নাও। প্রথমত 1 নম্বর হচ্ছে সত্যাপেক্ষ বচন কি, উদাহরণসহ লেখো। 2 হচ্ছে নিষেধক বচন কি, উদাহরণসহ লেখো। 3 হচ্ছে সংকেত কি, উদাহরণ দাও। সংকেত কত প্রকার ও কী কী। 4 নম্বর প্রশ্ন হচ্ছে চলক এবং ধ্রুবক কাকে বলে, উদাহরণসহ লেখো। 5 হচ্ছে বৈকল্পিক বচন কাকে বলে, উদাহরণ দাও। 6 হচ্ছে সংযৌগিক বচন কাকে বলে, উদাহরণসহ উল্লেখ করো। 7 হচ্ছে শতসত্য বচন কাকে বলে, উদাহরণ দাও। 8 নম্বর হচ্ছে আপতিক বচন কাকে বলে, উদাহরণ দাও। 9 নম্বর প্রশ্ন হচ্ছে দেখো, সত্য সারণী কাকে বলে, একে কার সাথে যুক্ত, সত্য সারণী গঠনের সূত্র কি, উদাহরণসহ লেখো। 10 হচ্ছে যুক্তিবিজ্ঞানের সংকেত ব্যবহারের 2টি সুবিধা উল্লেখ করো। স্টার মারা আছে মানে এটা ইম্পর্টেন্ট আছে। 11 হচ্ছে একটি বৈকল্পিক বচনের সর্বনিম্ন ও সর্বাধিক কয়েকটি বিকল্প থাকতে পারে। একটি দ্বিপ্রাকল্পিক বচন কখন সত্য এবং কখন মিথ্যা হয়ে থাকে। তো এই অধ্যায় থেকে 3 নম্বর প্রশ্ন কি পড়বে দেখো, এই অধ্যায় থেকে 3 নম্বর প্রশ্ন এরকম একটা সত্য সারণী গঠন করতে বলতে পারে। যেমন কাল পি, এটা হর্সু, ইউটা যেটা দেখতে পাচ্ছ এটা হর্সু মানে এরকমই আকারে থাকবে, ঠিক আছে। কাল পি, তাহলে কাল পি হর্সু কাল পি, এই বচনকে সত্য সারণী গঠন করতে বলছে। তো এই বিষয়টা তোমাদের কি নিয়ম শিখে যেতে হবে। আমি বলবো না যে ঠিক এইরকমভাবে তোমাদের পরীক্ষায় আসবে, যেহেতু একটা রুলসের বিষয় তোমাদেরকে শিখে যেতে হবে, একটু আধটু ঘুরিয়ে ফিরে দিতে পারে। তারপর দেখো এই প্রশ্নটা একটু ইম্পর্টেন্ট আছে, দেখো মীরাবাই কৃষ্ণপ্রেমী অথবা সঙ্গীতপ্রেমী সাংকেতিক গ্রুপ কি, এটি কোন ধরনের বৈকল্পিক বচন। 3 হচ্ছে চৈতি জীবিত অথবা মৃত, এটির সাংকেতিক গ্রুপ কি এবং এটি কোন অর্থে বৈকল্পিক বচন। তারপর দেখো 4 থেকে প্রশ্ন, পি ইজিক্যাল টু টি, কিউ ইজিক্যাল টু এফ হলে পি ডট কিউ, এটা হচ্ছে হর্সু, এই যে ইউকে দেখতে পাচ্ছ এটা হচ্ছে হর্সু। যে তারপর হচ্ছে কার্ল পি, তারপর হচ্ছে ভেল কার্ল কিউ, ঠিক আছে। এর সত্য মূল্য কি নির্ণয় করতে বলছে। তো তোমরা এই ধরনের নিয়মগুলো তোমরা শিখে যাবে। এই নিয়মগুলো শিখে গেলে তোমরা এই সমস্ত প্রশ্নগুলো যেভাবে আসুক না কেন তোমরা করতে পারবে। এবার তোমরা যদি সেগুলো না পারো, অল্টারনেট হিসেবে তোমরা এই সমস্ত প্রশ্ন তোমরা পড়ে যেতে পারো, ঠিক আছে। তো তোমাদের 5 নম্বরে কি পড়তে হবে দেখো, 2টি চলক বিশিষ্ট একটি বস্তুগত সংশ্লেষক বচনের সত্য সারণী রচনা করো। একটি বচনকে কীভাবে আমরা শত সত্য শত মিথ্যা বলে চিহ্নিত করতে পারি। তো প্রথম অধ্যায় থেকে তোমরা 6 নম্বর প্রশ্ন পড়বে না, কোথায় থেকে কোন অধ্যায় থেকে 6 নম্বর প্রশ্ন পড়বে একদম তোমাদেরকে বলে দেবো, ঠিক সেইটুকু পড়লে তোমরা কমন পাবে। সব অধ্যায় থেকে 6 নম্বর পড়ার কোনো প্রশ্নই নেই এখানে। দ্বিতীয় অধ্যায় হচ্ছে বুলীয় ব্যাখ্যা ও ভেনচিত্র, এটা কি আমরা ওয়েস্টার্ন ফিলোসফির পার্ট নিয়ে আলোচনা করছি। এখান থেকে তোমরা 2 নম্বরে কি পড়বে, যে বচনগুলির বুলীয় ব্যাখ্যা নেই পড়িয়ে আছে। এই 2 নম্বর প্রশ্ন দেখো, বচনগুলির ভেনচিত্র অঙ্কন করো। ভূত নেই পড়িয়ে আছে, কোনো মানুষ সুখী নয়, সকল মানুষ হয় মরণশীল। তারপর দেখো ভেনচিত্র বলতে কি বোঝো,
4 হচ্ছে ই আই ও বচনের বুলীয় ব্যাখ্যা দাও। 5 নম্বরে দেখো শূন্য শ্রেণী এবং অশূন্য শ্রেণী উদাহরণসহ লেখো, উদাহরণসহ এদের মধ্যে পার্থক্য উল্লেখ করো। 6 হচ্ছে এস উদ্দেশ্য এবং পি বিধেয়যুক্ত 4টি নিরপেক্ষ বচনের বুলীয় ভাষ্য উল্লেখ করো। 7 হচ্ছে জর্জ বুলের ব্যাখ্যা স্বীকার করলে এ বচনের আবর্তনকে বৈধ বলা যায় না কেন। 8 হচ্ছে অস্তিত্বমূলক তাৎপর্য বলতে জর্জ বুল কী বুঝিয়েছেন। 9 হচ্ছে সকল এস হয় অপি বচনটির বুলীয় ভাষ্য করে তার ভেনচিত্রায়ন করো। 10 হচ্ছে বিশ্বব্যাপক বর্গক্ষেত্র বলতে কী বোঝো, চিত্রসহ লেখো। গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। 11 দাগের প্রশ্ন দেখো, জর্জ বুলের ব্যাখ্যা অনুসারে কোন নিরপেক্ষ বচন শূন্য বচন এবং কোন নিরপেক্ষ বচন নিঃশূন্য বচন নামে পরিচিত। 12 হচ্ছে বুলীয় বিরোধ চতুষ্কোণ, এই বিষয়টি ভেনচিত্রের মাধ্যমে উল্লেখ করো। তারপরে প্রশ্ন, তারপরের অধ্যায় চলে যাও। তারপরের অধ্যায় কি হচ্ছে, আরোহ অনুমানের স্বরূপ। এখান থেকে 2 নম্বর প্রশ্ন কি পড়বে দেখো, সামান্য বচন কাকে বলে। 2 হচ্ছে সংশ্লেষক বচন কি, উদাহরণ দাও। 3 হচ্ছে পর্যবেক্ষণ এবং পরীক্ষণ কাকে বলে। 4 হচ্ছে মন্দ উপমা উত্তম উপমা বলতে কী বোঝো। 5 হচ্ছে সামান্যীকরণ কাকে বলে। তারপরে দেখো 3 নম্বরের প্রশ্ন কি পড়বে, আরোহ অনুমান কাকে বলে, একটি উদাহরণ দাও। 2 নম্বর হচ্ছে প্রকৃতির একরূপতার নীতি ব্যাখ্যা করো। 3 হচ্ছে কার্যকারণ নিয়ম কি তা ব্যাখ্যা করো। তো এই অধ্যায় থেকে তোমাদের 6 নম্বর পড়তে হবে। তোমাদের ওয়েস্টার্ন ফিলোসফি থেকে 2টি 6 নম্বরের বড় প্রশ্ন আসবে, তবে যেখান থেকে তোমাদের একটি মাত্র লিখতে হবে। যদি তোমরা একটি কমন পেয়ে যাও তাহলে তো আর কোনো কথাই নেই, তবে এই সাজেশান যদি তোমরা কমপ্লিট করো দুটোই কমন পাবে। তাহলে এখান থেকে তোমরা কি বড় প্রশ্ন পড়বে দেখো, বৈজ্ঞানিক আরোহ অনুমান বলতে কি বোঝো, এই অনুমানের 3টে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য এর পরিচয় দাও। 2 হচ্ছে বৈজ্ঞানিক ও অবৈজ্ঞানিক আরোহ অনুমানের পার্থক্য লেখো। 3 নম্বর প্রশ্ন হচ্ছে উপমা যুক্তি কাকে বলে, উদাহরণসহ ব্যাখ্যা করো। উপমা যুক্তির মাত্রা নির্ণায়ক মানদণ্ডগুলির উল্লেখ করো। 4 হচ্ছে উত্তম ও মন্দ উপমা যুক্তির পার্থক্য কি, উদাহরণসহ আলোচনা করো। তারপরের অধ্যায় চলে যাবে কার্যকারণ অধ্যায় থেকে 2 নম্বরের প্রশ্ন কি পড়বে, কার্য বলতে কি বোঝো, আবশ্যিক শর্ত ও পর্যাপ্ত শর্ত কি, বহু কারণবাদ কি। 4 হচ্ছে সদার্থক অনর্থক শর্তের পার্থক্য। 5 নম্বরের প্রশ্ন কি পড়বে, 5 নম্বর এ না ঘটলে বি ঘটে না, এখানে এ কে বি এর কিরূপ শর্ত বলা হয় এবং কেন বলা হয়। তারপরে 3 নম্বর প্রশ্ন দেখো, কার্যের ধারণাকে সংক্ষেপে উল্লেখ করো। 2 হচ্ছে কারণের ধারণাকে ব্যক্ত করো। তারপরের অধ্যায় চলে যায় মিলের পরীক্ষামূলক অনুসন্ধান পদ্ধতি। এই অধ্যায় থেকে তোমরা 2 নম্বরের প্রশ্ন পড়বে না, 2 নম্বর প্রশ্ন আসবে না। এখান থেকে 3টে প্রশ্ন পড়লে একটা অবশ্যই 100% গ্যারান্টি। এবং আগের যে অধ্যায়ের যে 6 নম্বরের প্রশ্ন দিয়েছি সেটা যদি পড়ে যাও তাহলে তোমাদের 200% গ্যারান্টি, অর্থাৎ 2টো প্রশ্ন তোমরা কমন পাবে। এখান থেকে তোমাদের বলে যায় মাত্র এই 3টে প্রশ্ন পড়বে, একটি কমন পাবে। দেখো 1 নম্বর প্রশ্ন হচ্ছে অন্যয় ব্যতিরেকি পদ্ধতির সূত্রকে ব্যাখ্যা করো, এই পদ্ধতির সুবিধা অসুবিধা উল্লেখ করো। 2 হচ্ছে মিলের ব্যতিরেখে পদ্ধতির সূত্রকে ব্যাখ্যা করে সুবিধা অসুবিধাগুলো উল্লেখ করো। 3 হচ্ছে মিলের অনুসরণ করে অন্যয় পদ্ধতির সূত্রকে ব্যাখ্যা করো, এই পদ্ধতির সুবিধা অসুবিধাগুলি আলোচনা করো। এই 3টে প্রশ্ন পড়বে, একটা অবশ্যই কমন পাবে। এই 4 নম্বরের প্রশ্নটা কেন দিলাম, যদি সমস্ত সাজেশান ফেলও করে যায় বা কোনো সাজেশান থেকে যদি পরীক্ষার সমস্ত প্রশ্ন ঘুরিয়ে ফিরিয়ে যা কিছু করে দিক না কেন, তাহলে তুমি যদি এই 4টে প্রশ্ন যদি পড়ে যাও যে কোনোভাবে যেভাবে প্রশ্ন হোক না কেন, এই 4টের মধ্যে থেকে তোমাদের প্রশ্ন আসতেই হবে। সমকালীন ভারতীয় চিন্তা মানে ভারতীয় দর্শন থেকে কি পড়তে হবে। দেখো ভারতীয় দর্শন থেকে তোমাদের 18 নম্বর থাকছে, আর ওয়েস্টার্ন ফিলোসফি থেকে তোমাদের 22 নম্বর থাকছে। ভারতীয় দর্শন থেকে তোমাদের 2টি বড় 6 নম্বরের প্রশ্ন করতে হবে এবং 3 নম্বরের প্রশ্ন 2টি লিখতে হবে। তাহলে এখানে 18 নম্বর কভার হয়ে গেল। এখান থেকে 3 নম্বরের প্রশ্ন কি পড়বে দেখো, রবীন্দ্রনাথের মানবতাবাদী ভাবনার কয়েকটি উৎস উল্লেখ করো। যে হচ্ছে রবীন্দ্রনাথ তার মানবতাবাদী ভাবনায় মানুষের মধ্যে কিরূপ দ্বৈততার কথা উল্লেখ করেছে, অথবা রবীন্দ্রনাথের মধ্যে মানুষের সত্তা কয়েকটি কী। 3 হচ্ছে বিবেকানন্দ কেন তার কর্মযোগ ভাবনা সত্য রজ ও তম এই 3 প্রকার গুণের আলোচনাকে গুরুত্বপূর্ণ বলেছেন। 4 হচ্ছে বিবেকানন্দ কেন কর্মযোগ জ্ঞানযোগকে অবিরোধী যোগদ্বয় বলে উল্লেখ করেছেন। 5 হচ্ছে কর্মযোগ কী। 6 হচ্ছে রবীন্দ্রনাথের মতে মানুষের প্রকৃত ধর্ম কী। তো এই অধ্যায় থেকে 6 নম্বরের প্রশ্ন কি পড়বে দেখো,
এখান থেকে যেহেতু তোমাদের দুটো প্রশ্ন 6 নম্বরে থাকবে, তাহলে আমি এখানে তিনটে করে দিয়েছি, তিনটে থেকে তো তোমরা অবশ্যই একটা করে কমন পাবে। রবীন্দ্রনাথের মতে মানুষের ধর্ম কী, তার মধ্যে জীবসত্তা মানব সত্তার পার্থক্য কী। দু হচ্ছে স্বামী বিবেকানন্দের কর্মযোগের আদর্শ কি আলোচনা করো। বিবেকানন্দ কর্মযোগে নিষ্কাম কর্মের স্বরূপ কিভাবে নির্দেশ করেছে। 3 হচ্ছে বিবেকানন্দের কর্মযোগে ধারণা কিভাবে প্রয়োগমূলক বেদান্ত প্রতিফলিত হয়েছে। এবার চলে যাব মহাত্মা গান্ধী। মহাত্মা গান্ধী থেকে তোমরা কি পড়বে দেখো। 3 নম্বর প্রশ্ন, গান্ধীজির মতো অহিংসা কি, সর্বদয়ের বিরুদ্ধে দুটি যুক্তি দাও, সত্যাগ্রহ কাকে বলে, সত্যাগ্রহে নিষ্ক্রিয় প্রতিরোধ কেন বলা হয়। 3টে প্রশ্ন পড়বো, 3টে থেকেই কমন আসবে। আর এখানে দেখো 3টে 6 নম্বর প্রশ্ন, দেখো এত সংক্ষিপ্তভাবে তোমাদের সাজেশন করেছি। একটু চেষ্টা করলে, এখন থেকে যদি চেষ্টা করো পরীক্ষার আগে পর্যন্ত তোমাদের কমপ্লিট হয়ে যাবে। দেখো এখান থেকে 1 নম্বর প্রশ্ন, অহিংসা নীতির মূল বৈশিষ্ট্যগুলি কী, অহিংসা সত্যাগ্রহের সম্পর্ক কী, সর্বদয়ের বৈশিষ্ট্য আলোচনা করো। 5টা 6টা বৈশিষ্ট্য তোমরা পড়ে যাবে, যদি পারো আরও বেশি করবে, কোনো সমস্যা নেই। 3 নম্বরে দেখো গান্ধীজি তার রাজনৈতিক ভাবনায় কীভাবে অহিংসার স্বরূপ ও গুরুত্ব নির্দেশ করেছে। এইটুকুই মাত্র তোমাদের দর্শনের সাজেশান। তো আজকের এই ভিডিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। গুরুত্বপূর্ণ সাজেশান ভিডিওগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং তোমাদের বন্ধুদের মধ্যে ভিডিওকে শেয়ার করে দেবে যাতে সবাই উপকৃত হয়।